মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। নবমীর দিন সন্ধেবেলায় হঠাৎ উর্মির ফোনটা বেজে উঠল। হাতে নিতেই দেখে স্বর্ণেন্দুর ফোন। কিছু মুহূর্তের জন্যে যেন সব কিছু কেঁপে উঠল উর্মির সামনে। নিচে কমপ্লেক্সের পুজোয় তখন আবার লোক বাড়ছে একটু একটু করে। উর্মিও নামবে আর কিছুক্ষণের মধ্যেই, আর নিচে তৈরি হতে থাকা সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে স্বর্ণেন্দু। খালি উর্মির সঙ্গে দেখা করতে এসেছে ও। উর্মি ফোনটা পেয়েই কেমন যেন একটা হয়ে গেল। 2 বছর আগের সেই কয়েক মাসের প্রেম, স্কুল ছাড়ার আগের কয়েক মাস দুজনে হঠাৎ করে জড়িয়ে পড়েছিল কি এক অদ্ভুত নেশায়। তারপর কিভাবে যেন অনেকটা আলাদা হয়ে যায় ওরা। একাধিকবার চেয়েছিল স্বর্ণেন্দু যদি কোনোভাবে আবার উর্মির সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখা যায়, কিন্তু হয়নি। হয়তো পুরনো ক্ষতের কারণের জন্যই হয়নি, বা হয়তো স্রেফ ব্যর্থতা। আজ এখন এই নবমীর সন্ধেবেলায় এখানে আচমকা এসে দাঁড়াতেও কেমন যেন একটু অস্বস্তি হচ্ছে স্বর্ণেন্দুর। মনে হচ্ছে যে বোধহয় অনধিকার চর্চা করে ফেলেছে, কিন্তু অন্য কোনো উপায় ওর জানা ছিল না। তাই কমপ্লেক্সের নিচে দাঁড়িয়ে উর্মিকে ফোন করেছে। বলেছে দেখা করা যায়। উর্মি বলেছে হ্যাঁ বল। নির্বিকারভাবে স্বর্ণেন্দু বলে এই তো তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরই কাঁধে হাত দিয়ে কে একটা ডাকলো ওকে। ঘুরে তাকাতেই বুকের মধ্যে যেন এক পশলা বৃষ্টি অনুভব করলো স্বর্ণেন্দু। প্রায় 1.5 বছর বাদে উর্মিকে নিজের সামনে দেখছে ও। আর এই শাড়িটায় উর্মিকে যে ঠিক কতটা সুন্দর লাগছে সেটা একটি বাক্যও খুঁজে না পাওয়া স্বর্ণেন্দু বলে বোঝাতে পারবে না। সবার সামনেই এইভাবে এক্সকে চেক আউট করবে? হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন শুনে বিষম খেয়ে ফেলেছিল স্বর্ণেন্দু। কোনো রকমে নিজেকে সামলে বলল, ধর তোর মানে এই উল্টোপাল্টা কথা বলার স্বভাবটাই গেল না, ভুল বলছি নাকি? জিজ্ঞেস করলো উর্মি। কেমন যেন নির্বিকারভাবে এই প্রশ্নবাণ ছুঁড়ে যাচ্ছে স্বর্ণেন্দুর দিকে। এইরকম প্রশ্নকে সহজে এড়িয়ে যাওয়া হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। অগত্যা স্বর্ণেন্দু সেটা একেবারেই করতে পারেনি। কান ফান লাল করে তার বাজে কথা খালি ছাড়া মুখ দিয়ে আর কিছুই বেরোলো না। উর্মি মুচকি হেসে বলল, আহারে এখনো ব্লাশ করছিস আমার জন্যে? পারি না। দুজনে কমপ্লেক্সের ভেতরেই হাঁটছে। বেশ বড় কমপ্লেক্সটা, আর দুজনেই হাঁটার বড় ভক্ত। ব্যাস শেষমেশ চক্কর দিচ্ছে দুজনে কমপ্লেক্সের চারপাশে। উর্মি এখন কোনো প্রেম করছে না। পড়াশোনার জন্য থাকে বাইরে, ভুবনেশ্বরে। স্বর্ণেন্দুর প্রেম ভেঙে গেছে শুনে চোখ দুটো একবার বড় করে ওর দিকে তাকায় উর্মি। তারপর আবার সামনের দিকে চোখ ফিরে যায় ওর। মনে আছে আগে সেই কিরকম সারা রাত ধরে কথা বলতাম আমরা? জিজ্ঞেস করলো উর্মি। মাথা নেড়ে স্বর্ণেন্দু বলে, সে আর থাকবে না। তোকে সেই গান শোনানোর জন্য কত রকম বাহানাই না করতাম। দুজনেই হেসে ফেলে। স্বর্ণেন্দু আর উর্মি দুজনেই গান গাইতে ভীষণ ভালোবাসে। আর ওই কয়েক মাসের প্রেমের মধ্যেই একে অপরকে কত যে গান গেয়ে পাঠিয়েছে তার কোনো হিসেব নেই। সেই সব কিছু এখনো যত্নে নিজের কাছে রেখে দিয়েছে স্বর্ণেন্দু। তুই প্রেম করছিলি বলে শুনেছিলাম মাঝখানে একবার, তার কি হলো? একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো স্বর্ণেন্দু। বাবা, খোঁজ খবর তো সবই রাখিস দেখছি, কোত্থেকে পাস এইসব? বলল উর্মি। কোনো উত্তর দেয় না স্বর্ণেন্দু। কয়েক বছর আগের ব্রেকআপটা ও চেয়েছিল বলেই হয়েছিল, তাই এখনো একটু আধটু তিক্ততা তো থেকেই যাবে। ও জানে সেটা। সব কিছু কথার মেসেজের মাধ্যমে তো বলা সম্ভব নয়, তাই না? না বাবা, প্রেম আর করছি না, অন্তত এখন তো একেবারেই নয়। অনেক কাজ ভাই সামনে, এখন আর ওইসব নিয়ে ভাবলে দেখতে হবে না। বলে একটু চুপ করে তারপর উর্মি বলল, ওই সময় জানিস তোর সাথে প্রেমটা কেটে যাওয়ার কিছু মাসের মধ্যেই দিদা চলে যায়। কি করব বুঝতে পারতাম না রে স্বর্ণেন্দু। I really needed you at that moment with me. প্রেমিক হিসেবে হয়তো নয়, অন্তত বন্ধু হিসেবে, বাট ইউ were not there. তুই তখন সংজ্ঞার ভয়ে আমার থেকে কতটা দূরে চলে গেছিলি একবার চিন্তা করে দেখ।
একটানা বলে গেল উর্মি। গলাটা হালকা ধরে এসেছে ওর। স্বর্ণেন্দুর খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। আমাদের 14 তলার ব্যালকনিটা খুব সুন্দর, যাবি? হঠাৎ বলে উঠল উর্মি। স্বর্ণেন্দু মাথা নাড়াতেই দুজনে মিলে লিফটের দিকে গেল। 14 তলায় পৌঁছে স্বর্ণেন্দু দেখে এখানে কেউ আসে না। দুটো ফ্ল্যাটেই তালা ঝুলছে। সামনে বারান্দাটায় গিয়ে দাঁড়াতেই এক রাশ ভালো লাগা ওকে ঝাপটে ধরল। দক্ষিণ কলকাতার অনেকটা দেখা যাচ্ছে এখান থেকে। পুজোর শেষ সন্ধ্যের কলকাতা, যতটা সম্ভব কোনো রকমে আনন্দ করে নেওয়ার কলকাতা। শেষ কিছু ঘন্টা খালি। স্বর্ণেন্দু বুঝতে পারল উর্মি এসে ওর পাশে দাঁড়িয়েছে। চোখটা সামনের দিকে রেখেই স্বর্ণেন্দু বলল, সরি রে উর্মি, বুঝতে পারিনি আমি। সত্যি খুব বোকা ছিলাম। আমার মনে হয়েছিল আমি তোর জীবনে থাকলে হয়তো তোর আরো সমস্যা হবে। আমি বুঝতেই পারিনি যে বেশি ভাবতে গিয়ে তোকে কতটা একা ফেলে দিচ্ছি। সরি রে। ও বলার সঙ্গে সঙ্গেই উর্মি জড়িয়ে ধরল স্বর্ণেন্দুকে। পাঞ্জাবিটা একটু যেন ভিজে গেল বলে মনে হলো স্বর্ণেন্দুর। কিন্তু অনেকক্ষণ ওরা ওইভাবেই রইল। সেই দিন সন্ধেবেলায় বেশ খানিকক্ষণ ওই ব্যালকনিতে ছিল দুজনে। ওদের মধ্যে খুব বেশি কথা হয়নি, অনেকটাই খালি নীরবতা কাজ করছিল। একবার মুখ দুটো খুব কাছে চলে আসে। হয়তো পাশে রাখা দুটো বিয়ারের বোতলের সাহায্যেই তারা এতটা নৈকট্যে আসতে পারছিল। স্বর্ণেন্দু অনুভব করতে পারছিল উর্মির গরম নিঃশ্বাস ওর গায়ে পড়ছে। একটা হাত উর্মির গালে রেখেছিল ও, আলতো করে। অনেক প্রশ্ন ছিল মনে, কিন্তু ওই মুহূর্তে সেই সব কিছুকে খুব একটা জায়গা দিতে চায়নি ওরা। ওই শেষ বিন্দুটুকু ভরিয়ে দিয়েছিল ওদের ঠোঁট দুটো। অন্ধকার ব্যালকনিতে নবমীর রাতের গোটা কলকাতাকে দেখিয়ে চুমু খেয়েছিল ওরা দুজনে। এটা কোনো প্রেমের শুরু বা পুনরাবৃত্তি নয়, এটা শুধু বুঝে যাওয়া যে এই মুহূর্তগুলোতেই মনে হয় জীবনটা বড় সুন্দর। এই শহরটা এত কিছু জেনে যায়, এত অনায়াসে সব কিছু নিয়ে এগিয়ে যায়, মাঝে মধ্যে বেশ অবাক লাগে। স্বর্ণেন্দু আর উর্মির প্রেম তারপর আর কখনো হবে কিনা কেউ বলতে পারে না, কিন্তু ওই দিনের ওই উষ্ণতাটা যেন প্রয়োজন ছিল। অনেকটা বরফ বেশ কয়েক বছর ধরে জমেছিল ভাগ্যিস। পাহাড় যেখানে এসে মেশে দিগন্তের সাথে, সেইখানে গিয়ে দাঁড়াও। চোখ বোঝো, ভুলে যাও বাকি সব কিছু। যা কিছু আড়ম্বর, যা কিছু ভিড় করে এসে যায় মনের ঠিক সেইখানে, যেখানে আর কেউ কখনো তোমাকে ছুঁতে পারে না, সেই সব মুহূর্তে গিয়ে নিজেকে চুপি চুপি বলো যে তুমি ভালো আছো, তুমি বেঁচে আছো। এই খাদের ধারে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা গাছ সাক্ষী হয়ে থেকে যাবে যে তুমি বেঁচে আছো। নিঃশ্বাস নিতে একটু কষ্টই হচ্ছিল নিখিলের। একটু আগে অবধি অবশ্য ও বুঝতেই পারছিল না যে আদৌ এই আশাটা ঠিক হচ্ছে কিনা। বাসে ওঠার পর থেকেই কেমন যেন মাথাটা ঝিমঝিম করছিল। মনে হচ্ছিল যে না 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 হয়তো ভুল হয়ে গেল। এখনো হয়তো শরীর অতটা ঠিক হয়নি, হয়তো এই ধকলটা নিতে পারবে না। বিন্দু বিন্দু ঘাম এসে জমছিল কপালে। বুকের মধ্যে একটা চাপ যেন ক্রমশ বেড়েই চলছিল। বাসটা তখন দিল্লি ছেড়ে অনেক দূর চলে এসেছে। সারা রাত ধরে বাস চালিয়ে কাল ভোরবেলায় পৌঁছবে আউট। সেইখান থেকে আরেকটা গাড়ি ভাড়া করে নিখিলরা যাবে জিভি, একটা ছোট্ট গ্রাম। হিমাচলের কোলে অনেক পাহাড়ের মধ্যে চুপ করে লুকিয়ে আছে সে। এই গ্রামটার কথা নিখিলরা জানতে পেরেছিল একটা লেখা থেকে। তারপর বহুদিন ধরে খোঁজখবর নিয়ে অবশেষে দোলের ঠিক আগেই বেরিয়ে পড়েছে তীর্থন ভ্যালির উপরে এই ছোট্ট গ্রামের উদ্দেশ্যে। কলকাতা থেকে ফ্লাইটে দিল্লি,
দিল্লি থেকে ওভারনাইট বাসে করে আউট, সেইখান থেকে গাড়ি ভাড়া করে জিভি। প্রায় 6 বছর পরে নিখিল পাহাড়ে যাচ্ছে। এই শেষ 1-1.5 বছর যেন বিভীষিকার মতন কেটেছিল ওর জন্য। ও বুঝতে পারেনি যে ওর নিজের শরীরটা কিভাবে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এখন এই বাসে জানলার ধারে বসে ভাবতে গিয়ে ও যেন কেমন থেকে থেকে শিউরে উঠছে। নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিল যেই ছেলেটা, শেষ 1.5 বছরেই যেন মুহূর্তের মধ্যে নিজেকে বারবার ভেঙে ফেলেছিল। তখন ভাগ্যিস প্রীতম ছিল। প্রীতম আর নিখিল সেই কলেজ লাইফ থেকে বন্ধু। এখন কলেজ শেষ হয়ে গেলেও কোনো না কোনোভাবে ওদের মধ্যে সম্পর্কটা ঠিক আগের মতোই রয়ে গেছে। দুজনের অফিসও এক। প্রত্যেক সপ্তাহে একদিন করে নিয়মিত কফি হাউসে আড্ডাও মারে। সব মিলিয়ে দুই বন্ধু ভালোই মজায় আছে। আর এই সমস্ত কিছুর সঙ্গে যোগ দিয়েছে দুজনেরই চূড়ান্ত পাহাড়ের নেশা। আসলে নিখিল বহুদিন যেতে পারেনি ঠিকই, কিন্তু পাহাড় যে ওকে সবসময় ডাকে এটা নিখিলের না মানার কোনো জায়গা নেই। নিখিল যে ছুটি পায় না এমন নয়, কিন্তু ওই আর কি, কখনো শারীরিক অসুস্থতা, কখনো অন্য কোনো সমস্যা, এইসব করে করেই পাহাড়ের দিকে আর যাওয়া হয়ে ওঠেনি নিখিলের। এবার বহুদিন পরে কলেজের 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছে। নিখিল, প্রীতম, অমৃতা আর সোহিনী। 4 জনেই একসঙ্গে চাকরি করে। নিখিল আর অমৃতা মূলত কন্টেন্ট রাইটিং এ আছে, প্রীতম আর সোহিনী ম্যানেজমেন্টে। তখন 3টে বাজে। বাস তখন অন্ধকার ভেদ করে ছুটেছে বেশ জোরে। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, একে নিশ্ছিদ্র অন্ধকার, তার উপরে আবার কুয়াশা। জানলার ধারে বসে তাও যেন কি দেখে চলেছে নিখিল। কি দেখছিস? ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করলো প্রীতম। কিছুই না, এই এতদিন পরে পাহাড়ে যাচ্ছি, কিরকম একটা লাগছে, বলল নিখিল। একটু হেসে প্রীতম বলল, জানি জানি, ঘুমিয়ে নে একটু, কাল জার্নি আছে বেশ কিছুটা। হ্যাঁ, প্রীতমের কথাতে রাজি হলেও ঘুমোতে খুব একটা ইচ্ছে করছে না নিখিলের। ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো আবার। বাসের মধ্যে সবাই ঘুমোচ্ছে। বাইরে এতটাই ঠান্ডা যে জানলার কাঁচটা একেবারে সাদা হয়ে গেছে। সিটে গা এলিয়ে দিয়ে কি যেন ভাবতে লাগলো নিখিল। একটু পরে বাসটা হঠাৎ থেমে গেল। বোঝা গেল যে অতিরিক্ত কুয়াশার জন্য বাস চালাতে অসুবিধে হচ্ছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। একটা ধাবা দেখে তাই কিছুক্ষণ দাঁড় করানো হয়েছে। বাস থেকে নামতে গিয়েই একটা ভীষণ ঠান্ডা হাওয়া এসে ধাক্কা দিল নিখিলকে। চারপাশে বিরাট বড় বড় অন্ধকার দৈত্যের মতো কারা সব যেন দাঁড়িয়ে রয়েছে। ধাবাটা একদম ফাঁকা থাকায় শোরগোল খুব একটা নেই। আর সেই সব কিছুর মধ্যেই মৃদু স্বরে শোনা যাচ্ছে দূরে কোনো এক নদীর শব্দ। কত কত দিন এই নদীর গান শুনবে বলে ছটফট করেছে নিখিল। এতক্ষণ বুকের মধ্যে যেই চাপা অস্বস্তিটা হচ্ছিল, সেই যে দম বন্ধ লাগছিল, মুহূর্তের মধ্যে যেন সবটা সরে গেছে। কোথায় সেই ধুঁকতে ধুঁকতে হসপিটাল থেকে বাড়ি আসা নিখিল? কোথায় সেই কাঁপা কাঁপা হাতে ঠিক করে চায়ের কাপ ধরতে না পারা নিখিল? এই একটা অসুখ যেন নিমেষের মধ্যে ওর বয়স বাড়িয়ে দিয়েছিল বেশ কিছুটা। চোখের তলায় কালি জমতে জমতে নিজেকে আর আয়নায় চিনতে পারছিল না ও। এখন যেন আবার বুক ভরা নিঃশ্বাস নিতে পেরেছে ও অনেকদিন পরে। পাহাড়ের সেই গন্ধ, পাহাড়ের সেই কোলাহলের মতো নিস্তব্ধতা, এইটাই তো চেয়েছিল নিখিল। কি ভীষণ প্রাণপণে শুধু এইটুকুই চেয়েছিল। নিখিল বুঝতেই পারেনি কখন সোহিনী এসে দাঁড়িয়েছে পাশে। শরীর ঠিক আছে? সোহিনীর প্রশ্নে একটু চমকে উঠল নিখিল। বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। কেন? না, বাসে মনে হচ্ছিল যেন একটু অস্বস্তিতে আছিস, তাই আর কি। না, তেমন কিছু নয়, একটু উইকনেস আছে তো, সেই জন্যই মাঝে মধ্যে একটু ক্লান্তি লাগছে, এতটা জার্নি। মাথা নেড়ে সোহিনী বলল, কতদিন পর আসছিস পাহাড়ে? বেশ কিছুক্ষণ ভাবার পর নিখিল বলল, প্রায় 6 বছর। শেষ গিয়েছিলাম সিমলা বোধহয়, তাও সেই কবে।
আমি, সুস্মিতা, প্রীতম আর সুমিত। কতদিন হয়ে গেছে। একটু চুপ থাকার পর সোহিনী বলে উঠল, তারপরেই তো তোর আর সুস্মিতার ওই... হ্যাঁ, ওই ফেরার কিছুদিন পরেই। সেই প্রেম ভাঙার বিরহে 6 বছর পাহাড়ে এলি না? হ্যাঁ, মজার সুরে বলে উঠল সোহিনী। বাজে কথা বলিস না তো। বলেই এবার নিখিল পাল্টা প্রশ্ন করল, তুই এখনো ঘুমোসনি কেন? সোহিনী বলল, এমনি ঘুম আসছে না। আমার আবার পাহাড় যতক্ষণে না দেখতে পাবো ততক্ষণে কোনো শান্তি নেই একেবারে। হেসে ফেলল দুজনেই। এরই মধ্যে ওদের চা এসে গেছে। চা নিয়ে বাইরে এসে দাঁড়াতেই আবার নদীর সেই শব্দটা শুনতে পেল ওরা। বাস থেকে আর খুব একটা কেউ নামেনি, মনে হয় সবাই ঘুমোচ্ছে। নিখিল একটু চুপ থেকে বলল, জানিস সোহিনী, একসময় সত্যিই মনে হয়েছিল আর বোধহয় পাহাড়ে যাওয়া হবে না আমার। পাহাড়ের কথা ভাবলেই মিতার কথা এত বেশি মনে পড়তো। তার উপর আবার দুজনেই তো পাহাড় পাগল ছিলাম। সুস্মিতার কথা মনে পড়ে, আবার আলাদা করে মনে আর কি পড়বে রে, পাড়াতেই তো থাকি। মেয়েটা খারাপ তো নয়, জাস্ট দুজনে খুব দূরে সরে গিয়েছিলাম। জানিস, কলেজে আমার একটা প্রেম ছিল। ও ওই তো যার সাথে তোর সেই বাজে একটা কেস হয়ে গেছিল না? না না, সেই না, আরেকজন, দেবজ্যোতি। ওর সঙ্গে প্রায় 3 বছরের প্রেম ছিল। তখন সবে ফার্স্ট ইয়ার, বুঝলি, প্রচুর ডানা মেলেছি দুজনে। সেকেন্ড ইয়ারের শেষের দিকে প্ল্যান করা হয়েছে যে নর্থ বেঙ্গল যাব। সে কি উত্তেজনা! ও আবার প্রচুর ট্রেক করত, তাই পাহাড় নিয়ে ওর পাগলামোটা অন্য লেভেলে। এদিকে ওর সঙ্গে থেকে থেকে আমারও পাহাড় নিয়ে ফ্যাসিনেশন ভালো রকমই ছিল। কিন্তু ট্রিপটার জাস্ট 2 দিন আগেই দেবজ্যোতির সঙ্গে প্রেমটা কেটে যায়। তারপর আর কি, আমি একাই গেছিলাম ট্রিপে। এই সুযোগ আর হাতছাড়া করা যায়? সোহিনীর কথায় হেসে ফেলল নিখিল। তাই তারপর সোজা দেবজ্যোতিকে ব্লক করে দিয়ে চলে গেলাম শহর ছেড়ে। বেশ 1 সপ্তাহ পরে যখন ফিরেছিলাম, তখন বাড়িতে একটা হুলুস্থুলু কাণ্ড হয়ে গেছিল। বলতে বলতে মুচকি হাসলো সোহিনী। বেশ ডেঞ্জারাস মেয়ে তো তুই, বলে উঠল নিখিল। সে একটু ডেঞ্জারাস হতে হয়, বুঝলে। নিখিলের মনে হলো সোহিনী যেন একটা অদ্ভুত চাহনি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না। ঠান্ডা হাওয়াটা এবার জ্যাকেট ভেদ করে বেশ খানিকটা ভেতরে গিয়ে আঘাত করছে। থেকে থেকে কেঁপে উঠছে ওরা দুজনেই। নিজেদের অজান্তেই যেন একটু কাছে চলে এলো ওরা। বাস ছাড়ার কোনো লক্ষণই এখনো নেই। আরেকটা চা খাওয়া যায়? জিজ্ঞেস করলো সোহিনী। যেতেই পারে, কিন্তু বলে আরেকটু কাছ ঘেঁষে বসলো নিখিল। বলল, এইবার ঠিক আছে। এই এই কিরে, আরে কিরে, আর কত ঘুমাবি? উঠে পড়। ধাক্কা দিয়ে কোনো রকমে অমিতকে ঘুম থেকে তুলল ইন্দ্র। সোহম অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। আর কিছুক্ষণেই মুঘলসরাইতে নামবে ওরা। রাজধানী ছুটছে প্রবল গতিতে। মুঘলসরাইতে ঢুকতে ঢুকতে 4টে বেজে যাবে। ইন্দ্র দেখল ঘড়িতে 4টে বাজতে মাত্র 5 মিনিট বাকি। কুম্ভকর্ণের মতন এতক্ষণ ঘুমোচ্ছিল অমিত। কোনো রকমে ঘুম থেকে তুলে জুতো পরতে শুরু করলো ইন্দ্র। কামরার বাকি সবাই ওদের আওয়াজে একটু একটু আপত্তি জানানো শুরু করেছে, কিন্তু এই উত্তর ভারতীয় ভুরু কুঁচকানোর অভ্যেসগুলো ইন্দ্র একেবারেই পছন্দ করে না। নামার সময় আওয়াজ তো হবেই, এত সব কিছুতে বিরক্তির কি আছে, যত সব। যাকে তো মুঘলসরাইতে ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই 3 বন্ধু নেমে পড়ল। 3 জনের কাছেই 3টে ব্যাগ। সোহমের কাছে বাড়তি একটা ক্যামেরার ব্যাগ, আর ইন্দ্রর কাঁধে একটা গিটার। ডিসেম্বরের মুঘলসরাই, ঠান্ডা মোটেই খুব একটা কম নয়। স্টেশনে নামতেই একটা ঠান্ডা হাওয়া ওদের সমস্ত ইন্দ্রিয়কে যেন আঘাত করল। ইন্দ্র ফোন খুলে দেখল দেবলীনা মেসেজ করেছে। কখন পৌঁছবি রে? মেসেজটা দেখেও ইন্দ্র সিন না করে আবার পকেটে রেখে দিল ফোনটা। তারপর ব্যাগটা ঠিক করে নিয়ে এগিয়ে গেল স্টেশনের বাইরের দিকে। মুঘলসরাইয়ের বাইরেটায় এই সময়ও বেশ লোকজন আছে, মূলত অটো আর ট্যাক্সিওয়ালারা। তাদেরই মধ্যে একজন অটোওয়ালাকে নিয়ে
ওরা চলল বেনারসের পথে। সেই ঐতিহ্যের, ইতিহাসের, স্থায়িত্বের বেনারস। মা বাবার সঙ্গে বহু বছর আগে শেষবার যখন এই শহরটায় এসেছিল, খুব একটা ভালো লাগেনি তখন। বরং মনে হয়েছিল বড্ড বেশি আওয়াজ, বড্ড বেশি শব্দ, বড্ড বেশি কোলাহলার গোঁড়ামি। শিশু থেকে যৌবনে পা ফেলা ইন্দ্র তখন এক রাশ বিরক্তি ছাড়া আর খুব একটা কিছু দিতে পারেনি বেনারসকে। কিন্তু সেই সব কিছুর মধ্যেও একটা জিনিস পরিষ্কার মনে ছিল, যে লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলায় ওই পূর্ণিমার আলো যখন গঙ্গায় পড়েছিল, তখন ওই অবুঝ ইন্দ্রর মনটাও কেমন যেন থম মেরে গিয়েছিল। এখন আর বাবার সঙ্গেও খুব একটা বেড়াতে যাওয়া হয় না কোথাও। আবার অন্যদিকে এই প্রথম মা বাবাকে ছাড়া ইন্দ্র এতটা দূরে এসেছে। বুকের মধ্যে অনেকগুলো কথা, অনেকগুলো প্রশ্ন কিলবিল করছিল। আর এই সব কিছুর সঙ্গে সঙ্গেই ঘুমন্ত বেনারসের মধ্যে দিয়ে ছুটে চলেছে ওদের অটো। ডিসেম্বরের প্রচন্ড ঠান্ডা হাওয়াটা এসে ধাক্কা দিচ্ছে ওদের মুখে। কিন্তু কিভাবে যেন সেই শীতল ছোঁয়াতেও একটা মৃদু উষ্ণতা পাচ্ছে ইন্দ্র। হঠাৎ অমিত জিজ্ঞেস করলো, এই তুই সারা রাত ঘুমোসনি? বন্ধুর প্রশ্নে কোনো উত্তর দিল না ইন্দ্র। অমিতও আর জিজ্ঞেস করেনি। অমিত সোহমকে ইন্দ্র আলাদা করে আর কিছু বলেনি। ওরাও আর বাড়তি কোনো প্রশ্ন করেনি একবারও। দেবলীনার সঙ্গে সম্পর্কটা যখন কেটে গিয়েছিল ইন্দ্রর, তখন দুদিন পরেই এই বেনারসে আসার কথা। ওই দুটো দিন যেন একটা প্রচন্ড বিহবলতা চিবিয়ে খেত ইন্দ্রকে। দেবলীনাকে ছাড়া জীবনটা কিরকম হতে পারে ও কখনো কল্পনা করার কথা ভাবেও নি। আর এখন যেন কেমন একটা সবকিছু একসঙ্গে চুপ করার পর ওকে ওকে পরিহাস করছে সবাই মিলে। ওই অদ্ভুত নিস্তব্ধতায় যেন কানে তালা লাগছে ইন্দ্রর। ইন্দ্রর চোখ মুখ দেখে ওরা আর বাড়তি কিছু জিজ্ঞেস করেনি। ট্রেন জার্নির গোটা সময়টা ইন্দ্র ঘুমোতে পারেনি। বাসে বসে বসে ভাবতে থেকেছে কত কথা। ওর এই প্রথমবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াতে দেবলীনা এইভাবে ব্রাত্য হয়ে থাকবে, এটা হয়তো কোথাও কখনো চায়নি। শেষ যেই দিন ওদের কথা হয়, খুব খারাপ ব্যবহার করেছিল ইন্দ্র। দেবলীনা অনেক কিছু বলেছিল যে এই সম্পর্কটাতে ও আর থাকতে পারছে না। কিন্তু ও যে ইন্দ্রকে এখনো খুব কাছের একজন বলেই মনে করে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ট্রেনের সাইড লোয়ারে বসে ইন্দ্র দেখছিল দেবলীনা মেসেজ করছে যে কখন পৌঁছবে মুঘলসরাই, ওখানে গিয়ে গান রেকর্ড করবে কিনা, এই প্রথম বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কেমন লাগছে, আরো আরো কত কি। খুব চেষ্টা করছে যেন একটা স্বাভাবিকতা আসতে পারে ওদের মধ্যে। কিন্তু 3 বছরের সম্পর্ক তো, হঠাৎ করে এই নতুন সংজ্ঞার স্বাভাবিকতায় ইন্দ্র আসতে পারবে না। কি উত্তর দেবে ও বুঝতে পারেনি। খালি মেসেজগুলোর দিকে তাকিয়ে চুপ করেছিল। প্রথম হার্টব্রেক তো, একটু সময় তো লাগবেই। অটোটা একটা মোড় ঘুরে ব্রিজে উঠতেই গঙ্গার ওই পারে বেনারস শহরটা দেখতে পেল ওরা। ধক করে কি একটা যেন এসে লাগলো ইন্দ্রর বুকে। এই ভোর 4:30 সময়ও যেন বেনারসকে ভীষণ কাছের বলে মনে হলো ইন্দ্র। যেন সেই আগের গোঁড়া বেনারস নয়, বরং এই বেনারসের অনেকটা রস আছে। কেউ যেন ওদের অপেক্ষায় ঘর সাজিয়েছে খুব যত্নে, ভীষণ আদরে ওদের জন্য বসে আছে এই রাত দুপুরে। মাসান সিনেমাটা ইন্দ্রর বরাবরের প্রিয়। ওই সিনেমাটা দেখার পর থেকেই ওর মনে হয়েছিল যে হয়তো বেনারসকেও ভুল বুঝেছে, হয়তো আরো অনেকটা বেশি সুন্দর শহরটা। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলো ওরা, তখন প্রায় 10টা বাজে। কিছুক্ষণ পরেই ঘাটে গেল ওরা। ঘাটের ব্যস্ততা, ঘাটের সৌন্দর্য, সবকিছু যেন খুব সহজেই ওরা ভালোবেসে ফেলল। এইখানে বলে রাখা ভালো, ইন্দ্রর একটা নতুন বন্ধু হয়েছে। সে আবার লখনৌয়ের বাসিন্দা। নয় করে বেশ কিছুদিন ওর সঙ্গে কথা চলছে ইন্দ্রর। মানে না, কোনো বিশেষ ধরনের কোনো ভাবনা টাবনা ছিল না তার মধ্যে, মানে এতদিন ছিল না আর কি। এখন লখনৌয়ের এত কাছে এসে যদি দেখা পাওয়া যায়, এমন সম্ভাবনাতেই কেমন যেন মনটা ধুকপুক ধুকপুক করছিল ইন্দ্রর। এরই মধ্যে ধীরে ধীরে বিকেল হয়ে আসে। ঘাটে বসে থাকতে থাকতেই ওদের সময় কেটে যায়। 3 জনেই যেন মুগ্ধ হয়ে দেখছে শহরটার ব্যস্ততা।
চূড়ান্ত ব্যস্ততা যেন সব দিকে, কিন্তু কি অদ্ভুত একটা শান্তি আছে এখানে। আচ্ছা, শান্তি নাকি শান্তনা ইন্দ্র বুঝতে পারে না, কিন্তু ওর ভালো লাগে। বেনারস শহরটা বড় অদ্ভুত। এখানে সময় স্থির হয়ে থাকে, কত বছর আসে কত বছর যায়। এখানে সময় আসে সকালে, সন্ধেতে সে চলে যায়। এখানে সন্ধে নামে ঝুপ করে, আলো নিয়ে মেলামেশা করে প্রাচীন গল্প আর এখনের মুহূর্তরা। গঙ্গা থেকে হাওয়া ধেয়ে আসে, সেই হাওয়ায় গন্ধ আছে গল্পের, পুরনো গল্প। তারা পাতাগুলো খসখসে, বাঁধনটা আলগা হলেও খুব মজবুত। শেকড় হয়তো একেই বলে। এখানে মন্দির আছে অলিতে গলিতে, তার সামনে বাচ্চারা ক্রিকেট খেলে। কারুর যায় আসে না কার কি ধর্ম, ওই মুহূর্তে তারা শচীন, তারা ম্যাচ উইনার। চুপ করে ওদের খেলা দেখে ইন্দ্ররা। প্রত্যেকটা গলিতে যেন এক একটা গল্প খুঁজে পায় ওরা। এই শহরের গল্প আছে অনেক স্তরে, ঘাটের দেওয়ালে তার চিত্র পাওয়া যায়। এই শহর বড় ব্যস্ত, বড় চলন্ত, কিন্তু এ শহর বড় স্থির। এ শহর মহীরুহ। হয়তো সময় থেমে গেছে বেনারসের দোরগোড়ায়, তাই এখানে ইতিহাস খুব কাছের বন্ধু হয়ে দেখা দেয়। এই শহরের, এই জগতের গল্প আমরা শুনি ছোটবেলায়। আচ্ছা, একেই কি মায়া বলে? ইন্দ্র এই প্রশ্নটা ঠিক কাকে করবে জানে না। সন্ধ্যের সময় ওরা গিয়ে আরতি দেখল। দূর থেকে একটা ছোট্ট ঘাটে একা একজন পূজারী একা আরতি করলেন বেশ কিছুক্ষণ ধরে। অন্ধকার গঙ্গার সামনে দাঁড়িয়ে তার সেই ভক্তির ইশতেহার যেন অনেকটা ভেতরে গিয়ে ধাক্কা দিল ওদের। সেই দিন অনেকটা রাতে ওরা সবাই মিলে গিয়েছিল মণিকর্ণিকার ঘাটে। গিয়ে চুপ করে বসেছিল অনেকক্ষণ। এক এক করে মৃতদেহ পুড়তে দেখলো ওরা চোখের সামনে। ইন্দ্র কখনো মৃত্যুকে এত কাছ থেকে দেখেনি। মনে হয়েছিল কি অদ্ভুত একটা বৃত্তে সব কিছু বেঁধে দেওয়া হয়েছে। একটা অদ্ভুত মুগ্ধতায় শহরটা মুড়িয়ে রেখেছিল ইন্দ্রকে। এরই মধ্যে মিশা টেক্সট করেছে। মিশা হচ্ছে সেই লখনৌয়ের মেয়েটা। মেয়েটির ডাক নাম মিশা, কিন্তু ইতিমধ্যেই ডাক নামে এসে গেছে ওরা দুজনে। বুঝেছেন? ইন্দ্র মেসেজ করলো একটা দেবলীনাকে। জানিস, এই শহরটা খুব অদ্ভুত। অনেক কিছু ভাবনা নিয়ে এসেছিলাম এখানে, আর হয়তো একটা রাত থাকবো। কেমন যেন শান্ত করে দিতে পেরেছে সব কিছুকে এই শহর। দেবলীনা, তোকে অনেক খারাপ কথা বলে ফেলেছি রাগের মাথায়, অভিমানের বশে। ক্ষমা করিস সেই সব কিছুর জন্য। আর আমরা এর পর কিভাবে থাকবো, এই কত দূর আমাদের বাউন্ডারিজ থাকবে বা থাকবে না, আমি জানি না। এই সমস্ত কথোপকথন তোর সাথে করতে আমি হয়তো তৈরি নই। তোকে উত্তর না দেওয়ার জন্য সরি। ঠিক আছিস তুই? মেসেজটা লেখার পর অন্ধকার হোটেলের বারান্দায় একা দাঁড়িয়ে রইল ইন্দ্র। দূরে দেখতে পাচ্ছে মণিকর্ণিকা ঘাটে এখনো ধোঁয়া উঠছে। চিতা জ্বলছে দাউ দাউ করে। ইন্দ্রর ভেতরটা এখন অনেকটা শান্ত মনে হচ্ছে। এই শহরটা নিমেষের মধ্যে যেন ওকে শান্ত করে দিতে পেরেছে। ও ঠিক যেই শান্তিটা চেয়েছিল, যেই কোলাহলের থেকে মুক্তি চেয়েছিল, সেটাই শহর যেন কিছু না করেই দিয়ে দিয়েছে ভরে ভরে। মিশাকে লিখল, কল। কিছুক্ষণের মধ্যেই ফোনটা বেজে উঠল। মিশা ফোন করছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।